দর্শক স্বাগত এখন প্রকাশে, সাথে আছি আমি জামান মণ্ডল। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পদত্যাগের পর আজ বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে কিনা, নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, অতীত কর্মকাণ্ডের জন্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচারের বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে আজ আমরা কথা বলতে চাই। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ এবং ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব নিয়েও আজ আমরা কথা বলবো। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন লেখক গবেষক আলতাফ পারভেজ এবং আছেন সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুরুতেই জনাব হাসান মামুন, আপনার কাছে আসতে চাই। যেটা আমি বলছিলাম যে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পদত্যাগ এবং তারপর আজকে বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো তিনি তার পুরো ক্যারিয়ারটাই আলোচনা, সমালোচনা, বিতর্ক, অনেক কিছু তার ক্যারিয়ারে আমরা দেখলাম। তিনি 3টা সরকার প্রধানকে শপথ পড়ালেন। তো ওনার এই জার্নিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আলতাফ ভাইকে, শুভেচ্ছা। অনেকদিন পরে আমরা একসঙ্গে হলাম, আপনার সঙ্গে প্রথম শো। ওনার জার্নি তো ঘটনাবহুল, বর্ণাঢ্য বলবো কিনা জানি না, ঘটনাবহুল। আপনি বলেছেন যে 3টি সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন। 3টি সরকার গঠিত হয়েছে তার মাধ্যমে, তার হাতে বলা যায়, আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে। তবে তার প্রস্থানটা তো স্বাভাবিক হয়নি, আবার খুব অস্বাভাবিকও বলা যায় না, কারণ এরকমই হওয়ার কথা ছিল। এর চেয়ে খারাপও হতে পারত। মানে তার বিরুদ্ধে তো অভিযোগ উঠেছিল মাঝে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ইত্যাদির। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এইরকম কোনো তথ্য তাদের কাছে নাই, কিন্তু কোনো কোনো গণমাধ্যমে মানে প্রকাশ পেয়েছিল এই খবর। তার মানে সরকার এটা সঙ্গে নাই, এই খবরের বিশ্বাসযোগ্যতা সরকার নিচ্ছে না। তো স্বরাষ্ট্রমন্ত্রী শুধু না, আইনমন্ত্রীও বলেছেন যে যারা তার শাস্তি দাবি করছেন, গ্রেপ্তার এবং বিচার এবং শাস্তি, অনেকে তো আগাম শাস্তির ঘোষণা দিয়ে দেয়, আমাদের কালচারে আছে এটা। তো তারা বলছেন যে এটা দাবিগুলো জানানো যেতেই পারে, দাবি তো উঠবে। গণ অভ্যুত্থানের ফলে মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে, দাবি করার স্বাধীনতা পেয়েছে, কিন্তু এগুলো যাচাই বাছাই করে সরকার দেখবে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে যে তারা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বিষয়ে মানে কি বলা যায়, যে আইনগত ব্যবস্থা অভিযোগের ভিত্তিতে এই ব্যাপারে তারা আগ্রহী না। তারা বলছেন যে উনি বিগত সরকারের মনোনীত বা নির্বাচিত প্রেসিডেন্ট হলেও গণ অভ্যুত্থানের পর কোনো ব্যাপারে অসহযোগিতা করেননি বা অসহযোগিতার কোনো চেষ্টাও করেননি। আমি বলবো তার সুযোগ আসলে ছিল না। উনি তো এক ধরনের অন্তরীণ অবস্থায় ছিলেন। যে কথা উনি বলেছেন একাধিক সাক্ষাৎকারে আমরা দেখেওছি, তাকে তো ওই সময়ে দেশের বাইরেও যেতে দেওয়া হয়নি। একটা অবিশ্বাসের মুখে উনি ছিলেন যে বাইরে গিয়ে উনি কি বলেন। কি অনেক গণমাধ্যমের খবর এসেছে দেশ ত্যাগের ব্যাপারে বিএনপির সাথে এক ধরনের সমঝোতার করেই উনি পদত্যাগ করেছেন। কোনো কোনো গণমাধ্যমে খবর এসেছে যে এটা দুই পক্ষের জন্য উইন উইন হয়েছে, একটা সমঝোতার ভিত্তিতে হয়েছে। এমনকি ওনার পদত্যাগ পত্রটাও একটা কনসালটেশনের ভিত্তিতে তৈরি হয়েছে, এইরকম কথাবার্তা অনেকে বলছে। আসলে সবই স্পেকুলেশনস। আর উনি নিজ হাতে কিন্তু পদত্যাগ পত্রের ওপরে লিখেছেন, নিচে লিখেছেন। তাতে মনে হয় যে এটা মানে তার আওতায় ড্রাফটটা পুরোপুরি হয়নি, এরকম ধারণা করা হচ্ছে। তবে আমার ধারণা এই আলোচনাগুলো এখন আর খুব গুরুত্ব পাবে না। উনি তো বঙ্গভবন ছেড়ে চলেও গেছেন নিজের বাড়িতে, এবং উনি অবসরকালীন সুযোগ সুবিধাও পাবেন। সেই সব খবরও আমরা করেছি যারা গণমাধ্যমে কাজ করি, কি পাবেন না পাবেন ইত্যাদি। আর একটা প্রসঙ্গ এসছে যে আগে যেসব অভিযোগ তার বিরুদ্ধে ছিল, মানে দায়িত্ব গ্রহণের আগে, রাষ্ট্রপতি হওয়ার আগে, হ্যাঁ, উনি দুদকে ছিলেন, দুদকেও তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল। কিন্তু এই অভিযোগে তো সুনির্দিষ্ট কোনো অভিযোগ মানে মামলা নাই যদ্দূর আমি জানি। তারপর উনি এস আলম ঘনিষ্ঠ ছিলেন, এই অভিযোগ আছে। এস আলমের 2টা ব্যাংকের সঙ্গে উনি যুক্ত হয়েছিলেন যখন এই 2টো ব্যাংক লুটপাটের শিকার হয় তখন। তো এই ঘটনায় ওনার আইনগত দায় কতখানি নাকি নৈতিক দায়, এইসব প্রশ্ন আছে। এগুলো আসলে ডিফাইন করা মুশকিল, এবং এর ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। উনি তো তখন রাষ্ট্রপতি ছিলেন না, ফলে মানে ওই একটা স্কোপ আছে বলে মনে হয়। কিন্তু
সরকার তো দেখা যাচ্ছে এই ব্যাপারে রিলাক্টেন্ট। জি, আলতাফ পারভেজ, আপনি যদি একটু বলেন, মানে এনসিপির পক্ষ থেকে কিন্তু ওনার বিচারের দাবি তোলা হচ্ছে। রাষ্ট্রপতি থাকাকালে হয়তো যে অপরাধগুলো, রাষ্ট্রপতি থাকাকালে যে কোনো বিষয় নিয়ে আসলে হয়তো বিচার মুখোমুখি না হলেও আগের অতীত কর্মকাণ্ড নিয়ে তাকে বিচারের মুখোমুখি করা যেতে পারে, এবং সেজন্য বিরোধীরা তার বিচারের দাবি তুলছেন এবং তারা বলছেন যে দেশ ত্যাগে একরকম সমঝোতা করেই সেফ এক্সিট দিয়েছে সরকার। তো ওভারঅল যদি আপনি বলেন আসলে ওনার পুরো জার্নিটাকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে দেখুন, বলা হয় যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের নির্বাহী ক্ষমতা খুব একটা নেই, এবং এটা সত্য। কিন্তু এটা তো সত্য, এই পদটার একটা হেজিমনিক ক্ষমতা আছে, একটা অভিভাবক সুলভ ভাবমূর্তি আছে সকলের উপর, পুরো দেশের উপর। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত পদ, সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব ছিলেন এবং বিদায় নিলেন। তার বিদায় সম্বর্ধনা হয়নি। অতীতে এরকম ঘটেছে, আমাদের অনেক রাষ্ট্রপতি বিদায় সম্বর্ধনা ছাড়াই গিয়েছেন। সেদিক থেকে এটা আমি বলবো এই পদের জন্য একটু সম্মানহানির ঐতিহ্য আমরা বজায় রাখলাম আর কি। দেখুন, এই যে উনি গেলেন, আমার কাছে উনি যে থাকাটাই আমার কাছে স্ববিরোধী মনে হচ্ছিল। কারণ উনি একটা রাজনৈতিক দলের নির্বাচিত মনোনীত রাষ্ট্রপতি ছিলেন। এখন গণ অভ্যুত্থান ঘটে গেছে, গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে, আরেকটা নির্বাচিত সরকার এসেছে, এবং বাংলাদেশের সম্পর্কে বহির্বিশ্বে যেটা বলা হয় যে এই দেশে উইনার্স টেক অল, যে নির্বাচনে জিতবে সেই সব খাবে নেবে। ফলে বিএনপি ইতিমধ্যে সিভিল প্রশাসনের প্রত্যেকটা পদে নিজেদের পছন্দের লোক বসিয়েছে। এই একটা পদই বাকি ছিল, সেটাও সম্পূর্ণ হলো। ফলে ওই দিক থেকে একটা স্ববিরোধিতার অবসান হলো, এবং উইনার্স টেক অল ব্যাপারটাও পূর্ণতা হলো। কিন্তু সবচেয়ে গুরুত্বের ব্যাপার, দেখুন, বিএনপি কিন্তু তার বিদায় চায়নি অন্তর্বর্তীকালীন সরকার আমলে। চাইনি এই কারণে, এবং আমি বলবো এখানের সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, অলিগার্কি কেউই চায়নি। কারণ 2024 অগাস্টে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান ঘটে, ওইটা কোনো বিপ্লব ছিল না, কিন্তু একটা বিপ্লবী মুহূর্ত ছিল, যখন বাংলাদেশ রাষ্ট্রের বড় ধরনের অদল বদল ঘটে যেতে পারত। কিন্তু প্রশাসন, রাজনীতিবিদ এবং অন্য অলিগার্কিক সবাই মিলে স্থিতিশীলতা রক্ষা করেছে। সেই রক্ষার জন্য শাহাবুদ্দিন সাহেব তাদের জন্য চরম এক আশ্রয় হয়েছিলেন। শাহাবুদ্দিন সাহেবকে সামনে রেখে সেই বড় ধরনের ওলটপালট থামানো গেছে, পুরনো বন্দোবস্তটাই থেকেছে, এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতাটা বিএনপির হাতে এসেছে। ফলে আমি বলবো যে বিএনপির জন্য এটা বিরাট স্বস্তিকর ছিল উনি থাকা, এবং সেই অধ্যায় শেষ হয়েছে। ফলে একটা উইন উইন বিদায় ঘটেছে এখানে। এবং এই বিদায়ের আরেকটা তাৎপর্য আমি যেটা বলতে চাই, যে এখানে আমাদের দেশে যে সমঝোতার মাধ্যমে ব্যাপারটা ঘটলো, আপনি একটা দলের কথা বললেন, তারা এখন বিচার চাইছে। সেই দলের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে ছিলেন। তো আমরা একবারও শুনিনি যে শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগ চেয়েছে তারাই তো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, আমি ছাত্রদের দ্বারা এবং আমার ক্যাবিনেট ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, উনি নিজ মুখেই বলেছেন। তো ছাত্ররা এখন ওনার বিচার চাইছে, তখন তো বিচার করলো না, পদত্যাগের দাবিও জানালো না। আমি জামাত ইসলামের প্রতিক্রিয়া পড়েছি, ওনারা বলেছেন স্বৈরাচারের ছায়া অপসারিত হলো। তো এই স্বৈরাচারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, তখন কিন্তু ওনারা এটা বলেননি। শাহাবুদ্দিন সাহেবই প্রেসিডেন্টের আদেশ জারি করেছেন জুলাই সনদ নিয়ে, সেইটার বাস্তবায়নই তারা চাচ্ছে। মানে অনেক ধরনের স্ববিরোধিতা আমি বিরোধী দলের কথায় লক্ষ্য করলাম আর কি। এবং আপনিও যেটা বললেন যে ওনার বিচারের প্রসঙ্গ, দেখুন, সংবিধান তো ওনার দায় মুক্তি দেওয়া আছে রাষ্ট্রপতির। আর আগে যদি উনি কোনো অপরাধ করে থাকতেন, তাহলে নিশ্চয়ই উনি রাষ্ট্রপতি হতেন না। এবং আগের অপরাধের কথাও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা উঠাইনি। এবং এই যে উনি রাষ্ট্রপতি ছিলেন, ওনাকে রাখা হয়েছে, অভ্যুত্থানের শক্তিগুলোই ওনাকে রেখেছে। কিন্তু আমি বলবো এই পদকে অপমানিত করা হয়েছে এভাবে যে বিদেশে আমাদের দূতাবাসগুলোতে ওনার ছবি রাখা হয়নি, অপসারণ করা হয়েছে। দেখুন, প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্টরা রাজনৈতিকভাবে নিয়োজিত বা নিয়োগপ্রাপ্ত, ওনাদের নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু এই পদের এই ধরনের অসম্মান কিন্তু আমি বলবো খারাপ নজির রেখে যায় সমাজে। সেইটা হলো আমি বলবো একটা দুর্ভাগ্যের ব্যাপার ঘটেছে আর কি। এবং উনি নিজেও এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, কিন্তু সেটা নিয়ে তো কোনো হয়নি, কেউ জবাবদিহি করেনি।
এবং বিএনপি তার বিচার করবে, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। কারণ ওনার থাকার মধ্য দিয়ে যে পুরনো ব্যবস্থা আবার বহাল থাকলো, স্থিতিশীলতা বহাল থাকলো, তার তো প্রধান বেনিফিশিয়ারি জাতীয়তাবাদী দল। তারা কেন ওনার বিচার করবে? আর বিচার ওনার রাষ্ট্রপতি থাকাকালে ট্রাইব্যুনালে কিন্তু প্রসঙ্গ ঘটেনি। ট্রাইব্যুনালে আজকে দুইটা সংগঠন ওনার অতীত কর্মকাণ্ডের জন্য, মানে আওয়ামী লীগ আমলে গুম খুনে নীরব থাকার জন্য অভিযোগ দায়ের করেছে। মানে এইগুলোর কি কোনো রেজাল্ট আসতে পারে? এগুলা সরকার বিবেচনা করবে এগুলোর কোনো আইনি ভিত্তি আছে কিনা বা এগুলো নিয়ে এগোনো যায় কিনা। তবে আমি আমার ব্যক্তিগত বিবেচনা এগুলোর সম্ভাবনা দেখি না খুব একটা। কারণ পুরো ব্যবস্থা অলিগার্কিক, সামরিক, বেসামরিক আমলাতন্ত্র এবং ক্ষমতাসীন শক্তি সবাই ওনার দ্বারা সুবিধাপ্রাপ্ত হয়েছে। উনি স্থিতিশীলতা রক্ষা করেছেন এবং পুরনো ব্যবস্থাটা রক্ষা করতে সাহায্য করেছেন সবাইকে। তো উনি কেন দোষের ভাগী হবেন? জি, এখন তাইলে মানে অন্তর্বর্তী সরকারের সময় আমরা যে আলোচনাগুলো সংবিধান সংস্কার কমিশনে যে আলোচনাগুলো হয়েছে, যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনা, এই যে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন সময় আলোচনা হয়েছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে মানে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হবে কি না, মানে আপনার কি মনে হয়? দেখুন, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি, যে এখন একটা মোড় বদলের সুযোগ আছে আমাদের দেশে। বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা হলো প্রায় দেবতুল্য ক্ষমতা আর কি, মানে সব ক্ষমতারই আধার। এবং আমাদের পার্লামেন্টারি ব্যবস্থা আসলে এক ধরনের প্রেসিডেন্সিয়াল ব্যবস্থায় প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা থাকতো এখন প্রধানমন্ত্রীর হাতেই সেই ক্ষমতা, এবং ক্ষমতার কোনো বিকেন্দ্রীকরণও ঘটেনি। কিন্তু এখন একটা সুযোগ আছে যে ক্ষমতার একটা ভারসাম্য আনার। কীরকম হতে পারে? যে আমাদের অন্তত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যে ধরুন আমাদের পাবলিক সার্ভিস কমিশন বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার কর্মকর্তাদের নিয়োগের ব্যাপারটা প্রেসিডেন্টের হাতে থাকতে পারে উনি, তাহলে অন্তত প্রধানমন্ত্রীর ক্ষমতার কিছু ভারসাম্য হয় এবং এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর নির্বাহী বিভাগের কর্তৃত্ব কমে। দেখুন, এই ধরনের একচেটিয়া ক্ষমতা থাকার কারণে আমাদের দেশে নির্বাচিত স্বৈরতন্ত্র কায়েম হয়, যেটা বিগত সময়ে ঘটেছে। তো সেই অধ্যায়ে যদি আমরা আবার প্রবেশ করতে না চাই, তাহলে আমার মনে হয় আমাদের ক্ষমতার ক্ষেত্রে একটা ভারসাম্য আনা উচিত, এবং সেটার সুযোগ আছে প্রেসিডেন্টের পদে আরেকটু ক্ষমতায়নের মধ্য দিয়ে। জি, হাসান মামুন ভাই, আপনি মানে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা দেখেন কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে মানে রাষ্ট্রপতির ক্ষমতা যদি বাড়ে, তাহলে তো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও মানে এই বিষয়টা বিবেচনায় আসবে। কারণ এখন যাদের নাম আমরা গত 2 দিন ধরে শুনছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ বা দলের বাইরে যে নামগুলো আসছে, তো যদি প্রথম প্রশ্নটা হচ্ছে যে আসলে জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা বা আশা আছে কিনা, হলে প্রার্থী নির্বাচনে কি প্রভাব পড়তে পারে? আচ্ছা, আমরা কিন্তু নিকট অতীতেই দেখেছি যে দুই দলের প্রেসিডেন্ট নিয়ে দুই রকম অভিজ্ঞতা হচ্ছে। দুই রকম বলবো না, একরকম অভিজ্ঞতা। একটা হলো শেখ হাসিনা সরকারের, বিচারপতি শাহাবুদ্দিনকে তারা রাষ্ট্রপতি করেছিলেন এবং সেটা একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ ছিল শেখ হাসিনার প্রথম আমলে। বিচারপতি শাহাবুদ্দিন কিন্তু অ্যাসার্ট করেছিলেন কিছু, মানে সাংবিধানিক বিধিবিধানের মধ্যেই যেটুকু ওনার ক্ষমতা চর্চার বা সুযোগ আছে, উনি একাধিক বিল ফেরত পাঠিয়েছিলেন। আমার মনে পড়ে জননিরাপত্তা বিল উনি ফেরত পাঠিয়েছিলেন। এটা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। উনি যেসব মানে নথিপত্র তার কাছে পাঠানো হতো সেগুলো ত্রুটি বিচ্যুতি দেখতেন, মানে পড়ে দেখতেন, শুধু সাইন করে দেওয়া না, ফেরত পাঠাতেন, এসব করতেন। তো উনি অ্যাসার্ট করতে চেয়েছিলেন, সেটা ঘিরে জটিলতা তৈরি হয়েছে। এবং পরে যখন নির্বাচন হয় তখন তো উনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, মানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক থাকলেও প্রেসিডেন্টের ভূমিকা তখন বেড়ে যায় এবং মনে করা হয় যে প্রেসিডেন্ট তখন মূল ভূমিকায় থাকেন, কারণ প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্টের উপদেষ্টা মণ্ডলী। আচ্ছা, তো আওয়ামী লীগ অভিযুক্ত করেছিল যে উনি যথাযথভাবে দায়িত্ব পালন করেন নাই, যে জন্য তারা হেরে গেছেন। এবং শোনা যায় যে 2 বোন নাকি গিয়েছিলেন বঙ্গভবনে যে ফলাফল বাতিল করে দেন, এইসব অদ্ভুত দাবিতে আর কি। উনি করেননি সেটা, যাই হোক। আর এরপরে বি চৌধুরী সাহেবকে নিয়ে কিন্তু বিএনপির আরেকটা অভিজ্ঞতা হয়েছিল। হ্যাঁ, কিছুটা অস্বস্তি। উনি
পজিশন নিতে চেয়েছিলেন যে আমি তো সর্বজনগ্রাহ্য থাকবো, সবার কাছে গ্রহণযোগ্য থাকবো, যে জন্য উনি জিয়াউর রহমান সাহেবের কবর জিয়ারত করতে যেতে চাননি। উনি বলেছেন যে তাহলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবের কবরও জিয়ারত করতে হবে ইত্যাদি। তো ফলে কয়েক মাসের মধ্যেই কিন্তু জটিলতা হলো, তাকে অভিশংসন করা হবে এরকম পরিস্থিতিতে উনি। তা আমি যেটা বলতে চাইলাম সেটা হলো যে প্রচলিত বিধিবিধানের মধ্যেও কিন্তু রাষ্ট্রপতি যদি চান উনি কিন্তু তার ব্যক্তিত্ব প্রদর্শন করতে পারেন, মানে জাতির যেটা প্রত্যাশা সেটা কিন্তু উনি পারেন। তো এটা আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে নিকট অতীতের। সেখানে কাকে দেওয়া হচ্ছে এটা মুখ্য, কীরকম মানুষ উনি। আর আলতাফ ভাই যেটা বললেন বা আপনি যে প্রশ্ন করলেন সেটা তো হচ্ছে যে নতুন ব্যবস্থার মধ্যে আমরা যাব কি না, অর্থাৎ জুলাই সনদে যেগুলো প্রস্তাব করা হয়েছে, যেমন কিছু সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা, প্রধানমন্ত্রী একক ভূমিকা না, রাষ্ট্রপতিরও ভূমিকা, এবং একটা কনসালটেশনের ব্যবস্থা। এখানে কিন্তু সংসদীয় কমিটিগুলোও কার্যকর হতে পারে, শুনানি হতে পারে। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যেটা আমরা দেখেছি, এটা তো প্রত্যাশিত ছিল না। যেভাবে একজনকে প্রস্থান করানো হয়েছে, যেভাবে আরেকজন প্রবেশ করেছেন, এটা কিন্তু বিতর্কিত হয়েছে। উনি কেমন কাজ করতেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেভাবে উনি ইনক্লুড হয়েছেন সেটা কিন্তু মানুষ পছন্দ করেনি, ভালোভাবে নেয়নি, বা এটা পরিবর্তনের প্রত্যাশার সঙ্গে যায় না। এখন একটা খবর আজকে দেখলাম সম্ভবত প্রথম আলোতে, যে যেহেতু 90 দিন সময় আছে, তো এর মধ্যে মানে জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি অন্তত একমত হয়েছিল সেগুলোর ভিত্তিতে একটা বিল এনে, সংশোধনী এনে তার আওতায় নতুন রাষ্ট্রপতিকে যদি নিয়োগ দেয়া হয়, সেই রকম একটা চিন্তা ভাবনা নাকি বিএনপির মধ্যে, বিএনপির একাংশের মধ্যে নাকি কাজ করছে। তো এটা যদি করে থাকে তাহলে তো ভালো। আর জুলাই সনদে কিন্তু উচ্চকক্ষ ও নিম্নকক্ষের বিষয় ছিল, এবং এই ব্যাপারে বিএনপি সম্ভবত একমত হয়েছিল। উচ্চকক্ষটা কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বিতর্ক আছে বিএনপি, জামাত, এনসিপির মধ্যে, যে এটা কি ভোটের মানে আনুপাতিক ভোটের হারে নাকি মানে সদস্যদের মাথা গুণে। তো মাথা গুণেও যদি হয় উচ্চকক্ষ হতে পারে। উচ্চকক্ষ হলে দুই কক্ষ মিলে গোপন ব্যালটে রাষ্ট্রপতি, এটাও কিন্তু জুলাই সনদে ছিল আমার যদ্দূর মনে পড়ে। এখন কিন্তু গোপন ব্যালটের বিষয় নাই, তাই না? আর আমি তো মনে করি যে একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়, সংসদ সদস্যদের এক ধরনের বাধ্যবাধকতা আছে, তারা স্থানীয় সরকার প্রতিনিধিরাও যদি এখানে পার্টিসিপেট করতে পারে, তাহলে রাষ্ট্রপতি কিন্তু এক ধরনের নির্বাচিত হয়ে আসেন, মানে জনপ্রতিনিধিত্বের যে ভিত্তি এটা কিন্তু জোরালো হয়, এবং তখন তাকে যদি কিছু নির্বাহী ক্ষমতা দেয়া হয় উনি সেটা স্বস্তির সঙ্গে প্রয়োগ করতে পারবেন। উনি ফিল করবেন যে আমিও নির্বাচিত হয়ে এসেছি। তো এগুলো আসলে অনেক মানে কি বলা যায়, অতি উচ্চাসা মনে হচ্ছে আর কি। আমার মনে হয় না যে এত কিছু হবে। তবে বিএনপি যেসব বিষয়ে একমত হয়েছিল, আমরা নাগরিক হিসেবে আশা করব যে তারা রাষ্ট্রপতি পদটাকে মিনিংফুল করবেন, এবং সেক্ষেত্রে যাকেই দায়িত্ব দেওয়া হোক তিনি কিন্তু কিছু ভূমিকা রাখলেও রাখতে পারেন ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। এটা তো আলতাফ ভাই যেটা বললেন আমি সর্বান্তকরণে সমর্থন করি। আমরা তো প্রধানমন্ত্রীর একনায়কত্ব দেখছি, মানে এটা 91 সাল থেকে, তখন আমরা ক্যাম্পাসে ছিলাম, আমরা তো খুব খুশি হয়েছিলাম যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা পার্লামেন্টারি সিস্টেমে যাচ্ছি। কিন্তু সেই খুশিটা টেকসই হয়নি বেশি দিন, যখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভূমিকায় চলে গেলেন, এবং উনি মানে শি অর হি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং, এটা হয়ে গেল। তো আমরা তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমও দেখেছি আগে, সামরিক শাসকও দেখেছি, তাই না? আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা শেখ সাহেবকে দেখেছেন, এবং ওই সময় কিন্তু মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে প্রথম যিনি রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, তারও কিন্তু ব্যক্তিত্বের একটা ছায়াযুদ্ধ শুরু হয়েছিল, এবং উনি কিন্তু রিজাইন করেছিলেন একটা পর্যায়ে। উনি স্বস্তি বোধ করছিলেন না, তার স্টাফদের বলতেন যে আমি তো অর্নামেন্টাল, আমি থাকার মানে কি, তাই না? পরে তো বাকশাল হলো, শেখ মুজিব নিজেই রাষ্ট্রপতি হলেন, নিহত হলেন। না, যে বিষয়টা জানতে চাচ্ছি, মানে আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যদি একটু সংশোধিত হই তাহলে মানে জনগণ খুশি হবে, এবং শাসন ব্যবস্থাও আমার মনে হয় একটু ভারসাম্যপূর্ণ হবে। যে নামগুলো আমরা শুনছিলাম, মানে আপনি যেটা বললেন যে মিনিংফুল করা যায় কিনা, করা গেলে মানে এইখানে কোনো পরিবর্তন আসবে কিনা?
এটা স্পেকুলেশন, আমরা শুনছি এগুলো তো সবই স্পেকুলেশন। মানে দলের ভিতরে দলের বাইরে, মানে তখন এই হিসাবগুলোতে কি পরিবর্তন আসতে পারে? দুজনের নাম শোনা যাচ্ছে, একজন আমলা, সাবেক আমলা, এবং সেটা কিন্তু একজন ইনফ্লুয়েন্সারের ফেসবুক পোস্ট থেকে আলোচনা এসছে। এটা কিন্তু কোনো গণমাধ্যমের নিউজ না। আমার মনে হয় না যে সেটার কোনো ভিত্তি আছে, আমার পার্সোনালি মনে হয় না। জি, সাবেক একজন প্রধান বিচারপতির নাম আলোচিত হচ্ছে, আর 4 জন সিনিয়র নেতা বিএনপির তো আলোচিত হচ্ছে। এখন আমরা তো জানি না, এটা মূলত মানে এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে স্থায়ী কমিটি বসে ডিসাইড করবে। আমার মনে হয় এটা তারেক রহমান সাহেবের ব্যক্তিগত এখন যে ব্যবস্থা আর কি, তার ব্যক্তিগত পছন্দই এখানে প্রাধান্য পাবে। জি, জনাব আলতাফ পারভেজ, হাসান মামুন ভাই অনেকগুলি কথা বললেন, আপনি মানে কিছু যুক্ত করবেন কেন? মানে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে যদি আসলে রাষ্ট্রপতির পদটাকে মিনিংফুল করা যায়, সেই ক্ষেত্রে যেই নামগুলো গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে সেখানে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা? অনেকে কিন্তু আবার ধরেন কেউ বলছেন যে মির্জা ফখরুলকে তার সবচেয়ে যোগ্য মনে হচ্ছে, মানে অনেকেই অনেক রকম নাম বলছেন। আপনার কোনো মতামত আছে কি না? আমি বলবো জনগণের স্বার্থের জায়গা থেকে কে প্রেসিডেন্ট হচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। সেটা হয়তো একটা কৌতূহল থাকে যে কে প্রেসিডেন্ট হচ্ছে জানা, কৌতূহল চলবে আগামী কয়েক সপ্তাহ না হওয়া পর্যন্ত। কিন্তু জনগণের স্বার্থের জায়গা থেকে গুরুত্বপূর্ণ হলো প্রেসিডেন্ট পদের ক্ষমতা বাড়ছে কিনা, উনি কিছু ক্ষমতা পাচ্ছেন কিনা প্রধানমন্ত্রীর পদ থেকে, সেইটা হলো গুরুত্বপূর্ণ। এবং মামুন ভাইয়ের কথা, একটা কথার সাথে আমি ছোট একটু ভিন্ন মত পোষণ করি বিনয়ের সাথে, সেটা হলো এই পদে আমাদের অতীত অভিজ্ঞতা বলছে মানে ব্যক্তিত্ব নিয়ে থাকা কঠিন, স্বাধীন মতামত দেওয়া কঠিন। যারা স্বাধীন মতামত দিয়েছেন তাদের বিদায় ভালো হয়নি, এটা আমরা দেখেছি। দেখুন, আমার মনে পড়ছে আব্দুর রহমান বিশ্বাস সাহেব একটা সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিলেন বলা যায়, কিন্তু পরের সরকারের আমলে ওনাকে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের মতোই বিদায় নিতে হয়েছে সম্বর্ধনা ছাড়াই। তো এই পদটার সীমাবদ্ধতা রয়েছে, সাংবিধানিকভাবেই সীমাবদ্ধতা রয়েছে। আপনারা কয়েকটা নাম বললেন, আমি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পছন্দ করি, ওনার কবিতা আবৃত্তি পছন্দ করি, রাজনীতিবিদ হিসাবে উনি খুবই অতুলনীয় নজির স্থাপন করেছেন। আমিও প্রেসিডেন্ট উনি হবেন এটা আমি ভাবতে পারি না। উনি রাজি হলে আমি আশ্চর্য হব। বিএনপি ওনাকে প্রেসিডেন্ট পদে নিয়োগ দিলে এবং উনি মেনে নিলে আমার মন খারাপ হবে, কারণ তার মানে একটা সীমাবদ্ধ জীবনে উনি প্রবেশ করলেন যেখানে ওনার স্বাধীনতা অনেক কমে যাবে, মানে ওনার অবদান রাখার সুযোগও কমে যাবে আমি মনে করি। ফলে এখন মূল প্রশ্নটা কোথায়? মূল প্রশ্নটা হলো যদি সরকারি দল এবং বিরোধী দলের সহায়তা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী এই পদকে আর একটু ক্ষমতায়িত করে, এখন সেটা কি বিএনপি করবে? লক্ষণ কি বলছে? পার্লামেন্টে দুটি অধিবেশন গেল, সংবিধান সংস্কার পরিষদের সদস্য তারা হয়নি। ফলে গণভোট, জুলাই সনদ যেগুলো নিয়ে আপনি বলছেন সেগুলো তো আমার মনে হয় আলোচ্য বিষয় আর নেই ইতিমধ্যেই, কারণ এখন আবার প্রেসিডেন্ট পদের বিষয়টা মাথায় রেখে কিন্তু বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ওরা মানে পার্লামেন্ট বসলে তখন সংশোধনী এনে হলে ভালো, এবং সেগুলো নিশ্চয়ই বিরোধী দলও আগ্রহী হবে এরকম করতে, সেগুলো আমরা আশা করতে পারি, কিন্তু সেটা ঘটবে কিনা আমরা জানি না। কারণ ঘটলে তো পার্লামেন্টের দুটি অধিবেশনে আরও অন্যান্য বিষয়েরও ক্ষমতায়ন হতে পারত। তো এগুলো হওয়া প্রয়োজন, প্রেসিডেন্ট পদের ক্ষমতা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে আমি বলবো সুনির্দিষ্টভাবে যে সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর নিয়োগের ক্ষেত্রে তার কর্তৃত্ব থাকা উচিত একক, এইটাই আমি বলতে চাই। জি, আমরা একটা বিরতি নেই। আর দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম আলোচনায়। জনাব হাসান মামুন, আমরা রাষ্ট্রপতি নিয়ে কথা বলছি। শেখ হাসিনা কয়েকদিন আগেই দেশে ফেরার কথা বলেছেন একটা গণমাধ্যমে, এবং তারপরে রাষ্ট্রপতির সাথে তার ফোন আলাপ হয়েছে, এরকম খবর প্রকাশিত হয়েছে। তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কি মনে হয়, মানে এই বিষয়গুলো আসলে রাষ্ট্রপতির পদত্যাগ এখানে কতটুকু প্রভাব রেখেছে? আমার মনে হয় না। আজকে কিন্তু আমি তো শুরুতেই বললাম যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন, তাকে নেক্সট টু প্রাইম মিনিস্টার মনে করা হয় অনেকে, উনি কিন্তু বলে দিয়েছেন যে এই খবরটা বিশ্বাসযোগ্য না এবং তথ্য প্রমাণ নাই, তাই না? তো আমরা কি মনে করছি এটা
গুরুত্বপূর্ণ না। সরকার মনে করছে, বলেও দিয়েছে যে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না। আর প্রেসিডেন্টও কিন্তু ওই ধারায় কথা বলেছেন, এই যে মানে রিজাইন করার পরে একাধিক উনি বলেছেন আমি কথা বলিনি। উনি বলেছেন যে আমি চাইলে তো এখান থেকেও কথা বলতে পারি অ্যাপ দিয়ে, এবং এটা খুবই সত্য কথা। লন্ডন যাওয়ার প্রয়োজন নাই আমার মনে হয় না। আর এই প্রেসিডেন্টের ব্যাপারে শেখ হাসিনার কিন্তু একটু কঠোর অবস্থান, কারণ তার ভূমিকা তো শেখ হাসিনার পছন্দ হওয়ার কোনো কারণ নাই। উনি তো সব ব্যাপারেই সহায়তা করেছেন, মানে নন কোঅপারেট করেন নাই, যেটা মানে এটা কি মানে স্পিকার খুব দ্রুত 2 দিন আগে দেশে চলে আসলেন, মানে একটা পদত্যাগের মধ্যে এক ধরনের তাড়াহুড়ো আমরা দেখলাম, ধরনের নাটকীয়তা আমরা লক্ষ্য করি। এইটার কারণে কি এই বিষয়টা আলোচিত হচ্ছে? সেটা আমরা বলতে পারবো না, এগুলো প্রেডিক্ট করা খুব মুশকিল। নানা রকম কথাবার্তা হচ্ছে। আমার আমার কোনো সঠিক মানে ভাবে বলার কোনো সুযোগ নাই যে কিভাবে কি হয়েছে, কিন্তু একটা তাড়াহুড়া, একটা নাটকীয়তা আমরা লক্ষ্য করেছি। স্পিকার সাহেব তো তার চিকিৎসা অসমাপ্ত রেখে ফিরে এসছেন, কিন্তু আমি জানি না যে ভেতরে কি হয়েছে। এগুলো পরে হয়তো জানা যাবে, জি হয়তো জানা যাবে। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে কি মনে হয়? না, আমি যেটা আপনি বলছেন যে শেখ হাসিনার ডিসেম্বরে আসার যে ঘোষণা যে করেছেন, তার সাথে প্রেসিডেন্টের এই নাটকীয় বিদায়ের কোনো সম্পর্ক আছে কি নাই, থাকতে পারে, নাও থাকতে পারে। এগুলো সম্পর্কে সুনির্দিষ্ট মতামত করার সুযোগ নেই এখন। জি, এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। মামুন ভাই, আপনি জানেন যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10% শুল্ক বাংলাদেশের পণ্যের উপর আরোপ করেছে। তো এইটার কি প্রভাব পড়তে পারে? না, এতে তো পরিস্থিতি বদলায়নি, কারণ 10% শুল্ক আগেও ছিল। আসলে ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন ধারায় আইনের তো অভাব নেই, ট্রাম্প সাহেবের হাতে অনেক আইন আছে। একবার তো তার এই যে মানে পাল্টা শুল্ক বাতিল হয়ে গেল আদালতে, তো উনি আবার অন্য আইনে কিন্তু নতুন করে শুল্ক আরোপ করলেন। তো এখানে দেখা যাচ্ছে যে 60টি দেশের উপর 2 হারে, একটা হচ্ছে 10%, 10 থেকে 12.5। একটা হচ্ছে 12.5। তো আমাদের যারা মুখপাত্র তারা বলছেন যে আমরা বরং সুবিধাজনক অবস্থায় আছি, কারণ আমরা 17টা দেশের মধ্যে আছি যারা 10% শুল্কে, এবং আমাদের প্রতিযোগী যুক্তরাষ্ট্রের বাজারে, ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে যারা আমাদের খুবই নিকট প্রতিযোগী কয়েকটা দেশ, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, তারা সম্ভবত 12.5, মানে আমরা একটু কম্পারেটিভলি ভালো অবস্থায় আছি। এটা মানে সারফেসে বলা যায়, কিন্তু আসলে ঘটনাটা অন্য জায়গায়। সেটা হলো যে আমরা যে চুক্তি করেছি, যেটা অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাত্র 3 দিন আগে করেছে, সেটা নিয়ে তো আমরা আটকে আছি। এইখানে একটা বিষয় আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, উনি গতকাল আমি দেখলাম একটা জায়গায় বলেছেন যে মানে নতুন শুল্ক আরোপের পরে আবারও প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তিটা অযৌক্তিক, এবং পাল্টা শুল্ক যেহেতু মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সেহেতু বাণিজ্য চুক্তিটির বৈধতা নাই, চুক্তির কিছু বিষয় আমরা মানা শুরু করেছি, এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, মানে এই প্রেক্ষাপটে আসলে বিষয়টা 9টি দেশ, আমি যতদূর জানি 9টি দেশ চুক্তি করেছিল, বাংলাদেশ তার মধ্যে একটি। তার মধ্যে একটা দেশ কিন্তু চুক্তি বাতিলও করেছে, মালয়েশিয়া। এবং মজার ব্যাপার হলো মালয়েশিয়াও 10% শুল্কের মধ্যে আছে। মানে চুক্তি বাতিলের জন্য তারা যে শাস্তির মুখে পড়েছে তা কিন্তু না। তো আমরাও সেটা করতে পারতাম। আর এই চুক্তিটা তো নিন্দিত হচ্ছে, কেউ কিন্তু এটার প্রশংসা করছে না। এমনকি যারা চুক্তিতে উপনীত হয়েছিলেন তারাও কিন্তু এটা ডিফেন্ড করছেন না। তো এখানে একটা ক্লজই আমাদের পক্ষে, সেটা হলো যে আমেরিকা থেকে তুলা এনে যদি আমরা কাপড় বানাই এবং করি, কিন্তু সেটাও আমরা সেই সুবিধা পাচ্ছি না এখনও, কারণ সেই কাঠামোটা এখনও তৈরি হয়নি। তো আমাদের রপ্তানি পরিস্থিতিও কিন্তু ভালো না। আমাদের আমেরিকা রপ্তানি গত অর্থ বছরে আমি যদ্দূর দেখলাম যে কমেছে। গত অর্থ বছরে একটু বেড়েছে, কিন্তু গত 5 মাসে কমেছে। এবং আমেরিকাতে আমাদের পজিশন 2 নম্বর থাকবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে। আর ইউরোপে যারা আমেরিকাতে রপ্তানিতে পিছিয়ে গেছে, চায়নার মতো দেশ অতিরিক্ত শুল্কের কারণে, তারা কিন্তু ইউরোপে অ্যাগ্রেসিভলি ঢুকছে। ফলে ইউরোপে আমরা একটা চাপের মুখে পড়ব। আরেকটা প্রসঙ্গ এখানে আছে, সেটা হলো যে শুল্কর চেয়ে বড় বিষয় হচ্ছে যে ইন্টারনালি আমরা কিছু ঝামেলার মধ্যে আছি। যেমন আমাদের পোর্ট ইনএফিশিয়েন্ট, আমাদের রোড ইনফ্রাস্ট্রাকচার ইনএফিশিয়েন্ট, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেশি, আমাদের সুদের হার বেশি, আমাদের জ্বালানি পরিস্থিতি খুবই খারাপ। এখন তো আমরা একটা গ্যাস নিয়ে একটা বিরাট সংকটের মধ্যে আছি। আমাদের একটা টার্মিনাল বসে গেলেই কিন্তু গ্যাস পরিস্থিতি এলোমেলো হয়ে যায়, তাই না? আমরা খুবই ভালনারেবল আছি।
তো এগুলোর মধ্যে আমরা তো অনেকেই বলছেন আজকে সড়কে সিএনজি একেবারে নাই, হ্যাঁ, এবং CNG এটা তো নিয়ে অনেক ঝামেলা। মানুষের কর্মসংস্থানের CNG সাথে টা তো জড়িত। দেখা যাচ্ছে, কিন্তু শিল্পে কি পরিস্থিতি, বিদ্যুতে কি পরিস্থিতি, ঘরে ঘরে কি পরিস্থিতি, এটা তো দেখা যাচ্ছে না। এবং মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে এবং উদ্যোক্তারা হতাশ হচ্ছে। আমরা তো পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারছি না, আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। ওই জায়গায় আমরা মার খাচ্ছি। আমরা শুল্কে যদিও একটু সুবিধা পাচ্ছি, কিন্তু আমরা মার খাচ্ছি দেশের মধ্যে, আমরা নিজেদের ম্যানেজ করতে পারছি না বলে। জি, জনাব আলতাফ পারভেজ, মার্কিন নতুন শুল্ক আরোপ এবং বাণিজ্য চুক্তি নিয়ে আমরা কথা বলছি। অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির সাথে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি, এই ব্যাপারে সরকার এবং বিরোধী দলের এক ধরনের নীরবতার ঐক্য আছে। মানে আপনি কিভাবে দেখেন? না, সেটা তো অবশ্যই। দেখুন, প্রথমত চুক্তিটা এখনো প্রকাশ করা হয়নি, এবং জাতীয় সংসদে এই যে 350 জন সদস্য বা 1-2 জন হয়তো কম হবে, নির্বাচন বাকি আছে বলে, এই 350 জনের ভিতর মাত্র একজন সংসদ সদস্য আমরা পেলাম, রুমিন ফারানাকে, যিনি এই চুক্তিটা প্রকাশের দাবি করেছেন বা এর বিরোধিতা করেছেন। আর এই কোনো সংসদ সদস্যই চাইলেন না যে এই চুক্তি কি, কেন, কিভাবে হয়েছে, কারা করেছে একটু জানি। তো আমাদের সরকারি দল, বিরোধী দল, জামাতের সহযোগী কেউই এই বিষয়ে কোনো মুখ খুলতে চাচ্ছেন না। দেখুন, গণ অভ্যুত্থানের সময় এরাই বলেছিল যে দিল্লি না ইসলামাবাদ, ঢাকা ঢাকা, কিন্তু আমরা দেখলাম ওয়াশিংটনের কাছে দাসখত দিয়ে যে চুক্তিটা আমরা করলাম, সেটা তারা সবাই মুখ বুজে মেনে নিচ্ছে। এইটা একটা ব্যাপার। আর একটু আগে আপনি যেটা বললেন যে এই চুক্তি বাতিলেরও সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে, কিন্তু সেই আলাপ বাদ দিয়ে কিন্তু চুক্তি বাস্তবায়ন আমরা শুরু করে দিয়েছি। আমাদের তো 10টি বোয়িং কেনার চুক্তি হয়েই গেছে, তাই না? আমাদের কি 10টি বোয়িংয়ের প্রয়োজন ছিল এই মুহূর্তে, যখন অর্থনীতির অবস্থা খারাপ? মানে নিশ্চয়ই বোয়িং কেনাটা বাংলাদেশের এই মুহূর্তে অগ্রাধিকার প্রাপ্ত কোনো বিষয় ছিল না, চুক্তির কারণেই এগুলা করা হয়েছে। এবং এই চুক্তির রাজনৈতিক দিকটা আমরা বুঝতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিন্তু বর্তমান সরকারের মন্ত্রী পরিষদেও যুক্ত হয়েছেন, অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে এটার আরেকটা দিক হলো, অভ্যুত্থানের আগে আমরা বলেছিলাম আমাদের বিদেশ নীতি ভারসাম্যপূর্ণ হবে, আমরা কোনো একটা দেশের দিকে হেলে পড়ে যাব না। শেখ হাসিনার আমলে তো গণ অভ্যুত্থানের অন্যতম বাস্তবতা তৈরি হয়েছিল এই কারণে যে বাংলাদেশ বিদেশি একটা দেশের কাছে প্রায় দাসখত দিয়ে পড়ে থাকতো, হেলে পড়ে থাকতো, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতো না, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অভাব ছিল। কিন্তু এই আমলেও সেটা কেন হবে? ফলে এই চুক্তিটা অবিলম্বে প্রকাশ করা উচিত, রিভিউ করা উচিত, বাতিল করার দাবি সবার, বাতিল না হলেও ব্যাপকভাবে সংশোধন হওয়া উচিত। না হলে আমরা যুক্তরাষ্ট্রের হাতে ক্রীড়ানক হয়ে থাকব। এবং এই মুহূর্তে যেটা জরুরি, চীন এবং ভারতের সাথেও আমরা স্বাধীনভাবে সম্পর্কটা গড়ে তুলতে পারবো না। আমাদের অনেক বিনিয়োগ দরকার, চীনের সঙ্গে আমরা স্বাধীনভাবে সেই আলাপও তো করতে পারবো না। কারণ এই যে এখন যেই শুল্ক আরোপ হয়েছে, বলা হচ্ছে বাধ্যতামূলক শ্রম, জবরদস্তিমূলক শ্রমের কারণে, সেটা কিন্তু চীনও জড়িত। বলা হচ্ছে চীন থেকে আমরা যা আমদানি করছি সেইটা জবরদস্তিমূলকভাবে তৈরি করা হচ্ছে। মানে এইভাবে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে এই চুক্তির কারণে। আচ্ছা, আজকে ওয়াশিংটন ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্ক, পিউ রিসার্চ সেন্টার, তারা একটা জরিপ করেছে, দেখেছেন কিনা? সেখানে বলা হচ্ছে যে, মানে তারা জরিপটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং চীন সম্পর্কে বিশ্ববাসী কেমন ধারণা পোষণ করে, এটা নিয়ে জরিপ। তো সেখানে দেখা গেছে যে বিশ্বজুড়েই যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের ইতিবাচক ধারণা কমেছে। বাংলাদেশে তো মানে আশঙ্কাজনক হারে কমেছে। মানে 2024 সালে 52% বাংলাদেশি যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতো। 2026 এসে সেটা 26% নেমে এসেছে। যদিও চীনের ক্ষেত্রে আবার কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। চীনের ক্ষেত্রে হয়তো 1-2% এদিক সেদিক হয়েছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, আন্তর্জাতিক মানে এই যে চুক্তির বিষয়গুলি বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তো আবেগ নির্ভর হলে চলে না। আমাদের দেশের জন্য ভারত, চীন, যুক্তরাষ্ট্র 3 দেশের সাথেই আমাদের সুসম্পর্ক দরকার। ভারত আমাদের প্রতিবেশী, তার সাথে আমাদের পানি সহ নানা বিষয় আছে, যেটা একটা উইন উইন সমাধান প্রয়োজন। চীনের কাছ থেকে আমাদের অবকাঠামোগত নির্মাণে ঋণ সহায়তা সহ নানা কিছু জরুরি প্রয়োজন। চীনের সাথে আমাদের প্রতিরক্ষা বিষয়ে নানা সম্পর্ক আছে, সেইটা
অব্যাহত রাখা প্রয়োজন। আবার যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানি পণ্যের বড় জায়গা, তার সাথেও আমাদের সুসম্পর্ক আছে। প্রয়োজন হলো সবগুলো দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা, কোনো এক দেশের কাছে পুরো স্বার্থটা জিম্মি করে না ফেলা। ফলে এবং এগুলো করতে হবে কিন্তু আবেগটা স্থগিত রেখে। আমরা অনেক দেশকে পছন্দ করতে পারি, কম বেশি থাকতে পারে পছন্দের নানা কারণে। যুক্তরাষ্ট্র গাজা ইরানে যে বর্বরতা চালিয়েছে, যুক্তরাষ্ট্রকে ভালো লাগার কোনো কারণ নাই, কিন্তু এটা তো সত্য আমাদের রপ্তানি পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র। ভারতও সেরকম, ভারতও নানা কারণে আমাদের ক্ষোভের কারণ হতে পারে, কিন্তু ভারত আমাদের প্রতিবেশী, আমরা তো বদলাতে পারবো না প্রতিবেশী। চীনও তাই। চীন আমাদের মুক্তিযুদ্ধে 1975 সালে যে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তাই বলে তো চীনের সাথে আমরা সম্পর্ক মানে হাল ছেড়ে দিতে পারি না বা সহযোগিতার সম্পর্ক বন্ধ রাখতে পারি না। সেই জন্য আমি বলবো যে আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ভারসাম্যপূর্ণ, এবং এই 3 দেশকে আমাদের প্রয়োজন আছে। জি, আলতাফ ভাই, আমরা আরেকটা বিরতি নেই। দর্শক, এখন প্রকাশে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার ফিরলাম আলোচনায়। জনাব হাসান মামুন, বিরতির আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশে সিগনিফিকেন্টলি ইতিবাচক যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক ধারণা মানুষের মধ্যে কমেছে। তো এটার কারণ আসলে কি কি, আপনার কি মনে হয়? না, এর তো কারণ আছেই। আপনি তো বললেন যে এই যে বাণিজ্য চুক্তি, এটাও কিন্তু ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তারপর আমেরিকার যে ভূমিকা সারা দুনিয়াতে, মুসলিম ওয়ার্ল্ডে বিশেষ করে, এবং সর্বশেষ আমরা তো দেখলাম যে ইরান যুদ্ধে মানে তারা বিপাকেও পড়েছে, মানে তারা জয়ীও হতে পারেনি, তারা কৌশলগতভাবে পরাস্ত হয়েছে। এবং ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক আছে এটার, এমনকি ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক এটাও সম্পর্কিত। তো সব মিলিয়ে আমেরিকার ব্যাপারে পারসেপশন ভালো হওয়ার কোনো কারণ নাই। তবে উল্লেখযোগ্য হচ্ছে যে আমেরিকা এসবের পরোয়া করে না। আমেরিকা কিন্তু WTO নীতিমালা এগুলো লঙ্ঘন করে চলেছে, এই যে বাণিজ্য চুক্তি যেভাবে করছে। তারপর আলতাফ ভাই যেটা বললেন যে আমরা জোরপূর্বক শ্রম করছি না, কিন্তু আমরা যাদের কাছ থেকে আনছি ওরা করছে বলে আমরা বিপদে পড়ছি। আমরা রাশিয়া থেকে তেল আনতে পারবো না, আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমাদের কিন্তু সার্বভৌমত্ব মানে অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাও কিন্তু কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে এইসব চুক্তির কারণে। তো এগুলো তো একটা দেশের মানুষ ভালোভাবে নেওয়ার কোনো কারণ নাই। জি, জনাব আলতাফ পারভেজ, এবার একটু মানে ভারতের দিকে আমরা যেতে চাই। ভারতের শিক্ষার্থীদের আন্দোলন ব্যাপকভাবে সফল হলো এবং গতকাল আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী উনি পদত্যাগ করলেন। মানে আপনার কাছে আমি যেটা জানতে চাই যে এই যে তরুণদের রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে শাসক শ্রেণী বলছিল যে আমাদের কেউ পদত্যাগ করে না, আমরা এগুলোকে পাত্তা দিই না, কিন্তু আমরা দেখলাম যে তাদের দম্ভ গুড়িয়ে গেল। তাহলে ভবিষ্যতে ভারতের রাজনীতিতে এই আন্দোলনের প্রভাব কি হতে পারে? এটা খুবই ইতিবাচক প্রভাব পড়বে এবং একটা প্রভাব পড়বেই। দেখুন, ভারতে এই জুলাই যেটা ঘটলো, এটাকে যদি আমরা 2022-এ শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান, 2024-এ বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং 2025-এ নেপালের গণ অভ্যুত্থানের সাথে মিলাই, তাহলে দেখবেন যে কাছাকাছি ধরনের মানে চারটাই তরুণদের নেতৃত্বে হচ্ছে এবং দাবি দেওয়া একই, এবং ক্ষোভের কারণগুলোও এক, হলো সুশাসনের অভাব, দুর্নীতি, স্বৈরতন্ত্র, নিপীড়ন, এগুলোর বিরুদ্ধে তরুণরা আসলে এক ধরনের অতৃপ্তির মধ্যে আছে দক্ষিণ এশিয়ায়। তারই প্রকাশ আমাদের দেশে, নেপালে, শ্রীলঙ্কায় ঘটেছে। ভারতে যেহেতু একটা বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা রয়েছে এখনও মোটামুটি, সেই কারণে সেখানে বিলম্বিত হয়েছে, কিন্তু সেখানেও একটা শুরু হয়েছে। আপনি দেখুন, এটা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ধর্ণা হলেও এখানে কিন্তু প্ল্যাকার্ডগুলো ছিল মোদির বিরুদ্ধে, অনেক প্ল্যাকার্ডগুলো ছিল RSS BJPর বিরুদ্ধে, ওদের মতাদর্শের বিরুদ্ধে। ছবিগুলো ছিল গান্ধী, আম্বেদকরের। তার মানে এখানে সম্পূর্ণ একটা রাজনৈতিক সমাবেশ ছিল। এবং আজকে বোম্বেতে কিন্তু মোদির পদত্যাগ চাওয়ার দাবিতে কিন্তু বড় সমাবেশ হয়েছে ছাত্রদেরই। অর্থাৎ এই আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে। এর একটা পরিবর্তন ভারত জুড়ে পড়তে থাকবে, এবং আমরা জানি না এই তরুণরা কীভাবে নতুনভাবে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নেবে, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এরা রাজনীতিতে থাকবে এবং ভারতের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন ঘটবে। আপনি দেখুন, কেজরিওয়ালের দল যখন তৈরি হয়, সেটাও এরকম একটা অনশনের ভিতর দিয়ে, সামাজিক দুর্নীতি বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে জন্ম হয়েছিল। সেই তুলনায় এবারের আন্দোলনের ব্যাপ্তি কিন্তু আরও অনেক
বেশি, এবং সে কারণে বিজেপি যারা প্রায় 1.5 দশক ক্ষমতায় আছে, এবং আরএসএস পরিবারের মধ্যে কিন্তু একটা ভয় ধরে গেছে, একটা আতঙ্ক ধরে গেছে। আবার বিপরীতে ভারত জুড়ে বিরোধী দলের কর্মীদের মধ্যে ভয় কেটে গেছে। ফলে এই ভয় কেটে যাওয়া মানুষ কিন্তু শাসকদের জন্য ভীতিকর, হুমকি। ফলে এইটা আমি বলবো এর একটা রেশ চলতে থাকবে, এবং এইটা ভারতের রাজনীতিতে একটা কাঠামোগত পরিবর্তনের দিকেও যেতে পারে, যেই অধ্যায়ের ভিতর আমরা নেপাল এবং শ্রীলঙ্কা আছি এখন। আচ্ছা, এইখানে বাংলাদেশে যে আমাদের যে 2024-এর জুলাই আন্দোলন, সেখানে অনেক দৃশ্য আমরা দেখছি, যে ধরেন পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়া শিক্ষার্থীদের, বা মানে পুলিশ লাঠিচার্জ করছে, সেখানে শিক্ষার্থীরা মানে নির্ভয়ে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক দৃশ্য আমরা দেখছি যে একই রকম। জুলাই আন্দোলনের সাথে ওদের এই আন্দোলনের আপনি কোনো মিল দেখেন কিনা, বা কোনো জায়গায় অমিল আছে কিনা? না, মিলই, প্রচুর মিল আছে, অমিলও আছে। দেখুন, আমাদের এখানে আন্দোলনটা চূড়ান্ত মুহূর্তে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল, অর্থাৎ শাসকদের পদত্যাগ চাইছিল, এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল 3 জায়গাতেই সেই লক্ষ্য পূরণ হয়েছে। সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামেওনি। ভারতের এই আন্দোলন মোদী সরকারের পতনের আন্দোলন ছিল না, কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগের আন্দোলন ছিল, এবং আরও কয়েকটা দাবি ছিল তাদের, ক্ষতিপূরণ ইত্যাদি। তো সেই দাবি তো পুরোটা পূরণ হয়েছে। এবং আমি যেটা বলেছি যে আন্দোলনের মুহূর্তে যে বক্তৃতাগুলো হয়েছে, যে স্লোগানগুলো হয়েছে, যেই ফ্ল্যাকার্ডগুলো ছেলেদের হাতে ছিল, সেগুলোর ভিতর সরকার বিরোধিতার প্রবল ছাপ আছে। এবং এই আন্দোলনে যারা যুক্ত ছিল তারা সম্পূর্ণই বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ ছাত্রছাত্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষার্থীরা, এবং তাদের মায়েরা, বাবারা। মানে বাংলাদেশের গণ অভ্যুত্থানে আমরা যেরকম দেখেছি, যে ধরনের শক্তির সম্মিলিত অংশগ্রহণ দেখেছি, ভারতেও কিন্তু তাই ঘটেছে। এবং ক্রমে এই আন্দোলন যে একটা মোদী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনর্জাগরণের আন্দোলন, পুনর্নির্মাণের আন্দোলনে পরিণত হবে, সেটাই অনুমান করছেন কিন্তু রাজনৈতিক ভাষ্যকাররা। জি, জনাব হাসান মামুন, আপনার কাছে কি মনে হয়, মানে এটা আসলে মোদি বিরোধী বা বিজেপি বিরোধী আন্দোলনে কতটা প্রভাব রাখবে এই ছাত্র শিক্ষার্থীদের এই আন্দোলন, এবং তাদের যে বিজয়টা হলো প্রাইমারিলি, সেটা কি প্রভাব ফেলতে পারে? জি, ধন্যবাদ। 2014 সালের পরে বিজেপি কিন্তু এই রকম প্রতিরোধের মুখে আর পড়েছে বলে আমাদের জানা নাই। আমরা তো দেখলাম যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে তাদের একটা পুনরুত্থান হয়েছে, মানে পশ্চিমবঙ্গ দখল হয়েছে। শুধু তাই না, প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকে ভেঙে মানে একটা স্থায়ী ক্ষতি সাধনও করতে পেরেছে তারা। তো তাতে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছিল যে মোদি বোধহয় অপ্রতিরোধ্য। মোদি সাহেব কিন্তু নিজের এইরকম একটা পারসেপশনও দেশের মধ্যে, বাইরে আন্তর্জাতিকভাবে তার ইমেজ ভালো না, মোটেও ভালো না, কিন্তু দেশের মধ্যে তার বুকের ছাতা এত ইঞ্চি, তাই না? উনি কারো কাছে নতি স্বীকার করেন না, অনেকটা শেখ হাসিনার স্টাইল। উনি মাথা নত করেন না, কেউ পদত্যাগ করে না, অপরাজেয়, এইসব পারসেপশন তার ব্যাপারে তৈরি হয়েছিল, এবং তার অনুসারী অনুরাগীরা এইসব প্রচার করত সাংঘাতিকভাবে। আরেকটা হলো যে মানে সাম্প্রদায়িক এবং জাতিগত, যেটাকে আমরা বলি যে আইডেন্টিটি পলিটিক্স, ওইটা করে করে তারা কিন্তু বিভক্তি তৈরি করত এবং ফায়দা নিত। কিন্তু এই মুভমেন্টে সেই চেষ্টা হয়েছিল কিছুটা, এটা সফল হয়নি। কারণ এখানে নাগরিক ছাত্র জনতা, তারা আলতাফ ভাই যেটা বললেন, তারা বাংলাদেশ স্টাইলে কিন্তু তারা জড়ো হয়েছিল, এবং অনেক রাজ্যে, অনেক বড় বড় বিজনেস হাবে, বম্বে সহ ছড়িয়ে পড়েছিল, কলকাতায় হয়েছে বিক্ষোভ। এবং মোদিরা বলতে বাধ্য হয়েছেন যে নাগরিক নকশাল, এই কথাগুলো, এগুলো কিন্তু তাদের পক্ষে যায়নি, বিপক্ষে গেছে। আর আমরা তো জানি যে ভারতে মানে চাকরির সংকট তরুণদের মধ্যে তীব্র, মূল্যস্ফীতি পরিস্থিতি কিছুটা বেটার, বাংলাদেশের চেয়ে অনেকখানি বেটার, কিন্তু চাকরির অবস্থা খুব খারাপ, সরকারি চাকরি। তারপরে পরীক্ষা নিয়ে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতি, এইসব অভিযোগ ধুমায়িত হচ্ছিল, তারই একটা বিস্ফোরণ ঘটেছে। এবং তারা যদি দেরি না করতেন, আরও দেরি করলে কিন্তু পরিস্থিতির আরও অবনতি হতো। কিন্তু সরকারের পতন হয়তো হতো না, সেখানে সেই পরিস্থিতি বিরাজ করছে না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, 140 কোটি মানুষের দেশ, সেটা ভিন্ন, এটা আইডেন্টিক্যাল না বাংলাদেশের সঙ্গে। কিন্তু আমার মনে হয় যে এর একটা প্রভাব রাজনীতিতে থাকবে। সামনে কিন্তু কয়েকটা রাজ্য নির্বাচন আছে, মোদির নিজের রাজ্যে, উত্তরপ্রদেশ, গুজরাটে, উত্তরপ্রদেশ সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যার দিক থেকে, পাঞ্জাবে। তো এই নির্বাচনগুলো হয়তো 2টা রাজ্যে তো মোদির দল ক্ষমতায় আছে, তো
তো হয়তো প্রভাবিত হবে। আমরা জানি না, যদি বিরোধী দলগুলো একজোট হয়ে কিছুটা ওই যে ইয়ের মতো সাবেক ফিল্ম স্টার ওনার মতো যদি কেউ যদি করতে পারে, এটাকে ক্যাপিটালাইজ করতে পারে, জি তাহলে হয়তো কোথাও কোথাও পরিস্থিতি জি ভিন্ন হতে আমরা শেষ করব। লাস্ট একটু আলতা পারভেজ ভাই, আপনার কাছে একটা কমেন্ট একটু নিতে চাই। অরুন্ধতির একটা লেখা আপনি হয়তো দেখেছেন, উনি বলেছেন যে এটা যদি কাশ্মীর হতো বা এখানে যদি আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ থাকতো, তাইলে দমন পীড়নের চিত্রটা ডিফারেন্ট হতো। কারণ আমরা দেখি যে কাশ্মীর বা অন্যান্য জায়গায় ভারতের ফোর্স যেভাবে অ্যাক্ট করে, এখানে তারা সেটা করেনি। আপনার মানে শেষ যদি আপনি 1 মিনিটে একটু। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু এটা তো সত্য যে দমনপীড়ন কম হয়নি। হ্যাঁ, এখানে কাশ্মীর হলে দমনপীড়ন বেশি হতো, এটা সত্য। এখানে হয়নি কারণ যেই ছাত্ররা মূলত আন্দোলনের সামনের সারিতে ছিল, তারা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে। সেই একটা ক্লাস ব্যাপারটাও, শ্রেণীগত ব্যাপারটাও কাজ করে থাকবে। তো আমি বলবো যে নরেন্দ্র মোদী, শেখ হাসিনা কিংবা কেপি শর্মা ওলির মতো ভুল করেননি, গুলি চালাননি। সেটা হলে কিন্তু ওনার পতনের দিকেই এই আন্দোলন যেত। উনি এক্ষেত্রে ওনার মতো করে শুভবুদ্ধির পরিচয় দিয়েছেন। জি, জনাব আলতাফ পারভেজ, জনাব হাসান মামুন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা সময় দিলেন। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।